আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের কথায় কথায় অনুষ্ঠান শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্বের মুখোমুখি হব যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মুজাফফর আহমেদ। অধ্যাপক মুজাফফর আহমেদের জন্ম 1937 সালের 27 মার্চ কলকাতায়। বাবা সেখানে চাকরি করতেন। মূল বাড়ি মানিকগঞ্জ জেলার হাজিনগরে। পিতার নাম নাজির আহমেদ, বিসিএস অফিসার ছিলেন। ঢাকা থেকে প্রবেশিকা পরীক্ষায় তিনি প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএতে প্রথম হন। 1929 সালে বিসিএস পরীক্ষায় তিনি প্রথম হন। মাতার নাম জাহানারা বেগম। তিনি মূলত গৃহিণী। তাঁর 5 ভাই 2 বোন। বিভিন্ন পাঠশালা ও ব্যাপটিস্ট মিশনে অপ্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন। ক্লাস 4-এ মঠবাড়িয়াস্থ KM লতিফ ইনস্টিটিউটে পড়াশোনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক লেখাপড়া শুরু হয়। এরপর বরিশাল, ফরিদপুর ও নোয়াখালী জেলা স্কুলে পড়েন। নোয়াখালী জেলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেন, তবে ছাত্র ছিলেন বরিশাল জেলা স্কুলের। এরপর ঢাকা কলেজে ভর্তি হন। তার বাবা ও দাদা এই একই কলেজে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে পড়াশোনা করেন। সাবসিডিয়ারি বিষয় ছিল অঙ্ক ও পরিসংখ্যান। অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেন। 1956 সালে পাশ করে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হন। অর্থনীতিবিদ হলেন কেন? এটা কিছুটা বলা যেতে পারে আমার ছেলেবেলায় কিছু ঘটনা এবং কিছুটা আমার চাচাদের অর্থনীতি পড়তেন সেই হিসাবে কিছু অনুপ্রেরণা। ছেলেবেলায় আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবার চুল ছাড়তে নাপিত তখনকার নিত 6 পয়সা, আর আমার চুল ছাড়তে তারা নিত 4 পয়সা। কেন এটা হয়? তা আমার বাবা অবশ্য অর্থনীতির ছাত্র ছিলেন না। তো আমাকে বাবাকে বলেছিলেন এটা বুঝতে হলে তো শ্রম মূল্য বুঝতে হবে, চাহিদা বুঝতে হবে। তো এ সমস্ত কথা আমার তখন থেকেই মাথায় ঘুরতো। আর আমার চাচারা 3 চাচা অর্থনীতি পড়েছিলেন এবং তাদের কাছে অর্থনীতির নানান গল্প শুনেছি। এবং আমি যখন পড়া শুরু করি তখন কিন্তু বিশ্বযুদ্ধ চলছে, মন্দার কথা চলছে, দুর্ভিক্ষ বিভিন্ন জায়গায় চলছে। এই ঘটনাগুলো আমাকে নাড়া দিত। তো এগুলো পড়তে পড়তে আমার মনে তখন থেকেই অর্থনীতির দিকে একটা ঝোঁক সৃষ্টি হয়েছে। একজন অর্থনীতিবিদ কি ধরনের কাজ করেন, কি করণীয় আছে তাদের? অর্থনীতিবিদ মূলত যেটা তখন দেখেন সেটা হলো যে আমাদের উৎপাদন ব্যবস্থা কিরকম। এই উৎপাদন ব্যবস্থায় যদি চাহিদার সাথে সরবরাহের মিল না থাকে তাহলে এটা কিভাবে মেটানো হয়, বাজার কিভাবে কাজ করে, শ্রমমূল্য কিভাবে নির্ধারিত হয়, সরকারের কোন কোন নীতি কোন কোন বাজারকে নিয়ন্ত্রণ করে অথবা সহায়ক ভূমিকা কাজ করে, এই জিনিসগুলো করে অর্থনীতিবিদেরা। কিন্তু এটা বিশ্লেষণ করেন, এর থেকে নতুন জ্ঞান আহরণের চেষ্টা। এবং অর্থনীতিবিদ যারা সরকারের পরামর্শক হন, এ দুটো কিন্তু ভিন্ন ভূমিকা। পরামর্শকের এই জ্ঞানের প্রয়োজন হয়, কিন্তু পরামর্শককে এর সাথে অনেক কিছু বিবেচনা করতে হয়, কারণ আরো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। শিক্ষক বা গবেষক তিনি কিন্তু একেবারে তাত্ত্বিক গবেষণাও করতে পারেন অথবা ব্যবহারিক গবেষণাও করতে পারেন, এটা তার পছন্দের ব্যাপার। বর্তমান যে অর্থনীতিটা চলছে দেশে, যেরকম আমরা সবাই বলছি যে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি মনে করেন আপনি? এটা তো এক কথায় বলা যাবে না। মূল কথা হলো যে আমরা অর্থনীতিকে সচল করার চেষ্টা করছি কিনা। আমাদের দেশে অর্থনীতির একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো যে আমাদের দেশে অর্থনীতির অনেক অংশই এখন পর্যন্ত নন মনিটাইজড, অর্থাৎ সেখানে টাকার ভিত্তিতে বিনিময় হয় না এবং অনেকটা নন ফর্মাল। তার ফলে কিছু কিছু খাতে এই বিশ্বমন্দা বা দেশে অন্যান্য খাতের মন্দা সেখানে কোনো প্রতিঘাত রাখে না। যেরকম ধরা যাক কৃষির অনেকটা যারা সাবসিস্টেন্স ফার্মিং করেন তাদের কিন্তু বাজার খুব এফেক্ট করে না, তাদের নিজের টিকে থাকাটাই মূল প্রশ্ন। আর ধরেন গার্মেন্টস যেটা বিশ্বের বাজারের সাথে উন্নীত,
সেখানে কিন্তু এই কথা বললে হবে না যে তারা নিজের উৎপাদিকা শক্তির মাধ্যমে টিকে থাকবে। এখানে উৎপাদিকা শক্তির সাথেও কিছু নীতি যেটা তাদের সহায়ক হবে এবং অন্য দেশের নীতি যেটা তার জন্য প্রতিকূল, সেই নীতির বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে টিকে থাকতে পারে, এটা কেবল শ্রমিকের ব্যাপার নয়, মালিকের ব্যাপার নয়, এটা সরকারের নীতিরও ব্যাপার। আপনি তো মূলত একজন শিক্ষক, এই শিক্ষকতার বাইরে আর কি করেন আপনি? আমি নিজেকে প্রধানত শিক্ষক বলেই মনে করি, সুতরাং আমার শিক্ষকতায় আমি যতদূর পারি সময় দেই এবং আমার ছাত্ররা যতটা সময় আমার কাছে চায় তার প্রায় সবটাই দেওয়ার চেষ্টা করি। এছাড়া তো শিক্ষকতা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে করতে গেলে গবেষণা না করে শিক্ষকতা করা যায় না। আর আমি যে জাতীয় কোর্স পড়াই তাতে আরো অনেক বেশি গবেষণা করতে হয়, সুতরাং আমার শিক্ষকতা এবং গবেষণা পরিপূরক হিসাবে কাজ করছে। এছাড়া আমি কিছু সিভিল সোসাইটি মুভমেন্টের সাথে জড়িত আছি, বুড়িগঙ্গাকে বাঁচাবার চেষ্টা করছি, পরিবেশকে দূষিত না হয় সেটা করছি, মানুষের মৌলিক অধিকার যাতে থাকে, সমাজে সম্প্রীতি থাকে, এগুলো চেষ্টা করছি। অনেক সময় হয়তো কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে দিয়েছি, গল্প লিখেছি, কবিতা লিখেছি, আজকাল এগুলো করার সুযোগ পাই না। আপনি তো খুব ভালো ছাত্র ছিলেন, তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে ইউনিভার্সিটি লেভেলে আপনার রেজাল্ট কেমন ছিল? আমি কিন্তু ভালো ছাত্রের এই যে রেজাল্ট দিয়ে সংজ্ঞা, এটা শিক্ষক হিসাবে মানি না। কারণ অনেক ভালো ছাত্র আছে যারা হয়তো ভালো পরীক্ষা দিতে পারে না, ছাত্র হিসাবে অনেক ভালো। আমার জীবনে ছাত্র অবস্থায়ও দেখেছি, পরবর্তীকালে শিক্ষক হিসেবেও দেখেছি। সুতরাং এই রেজাল্ট দিয়ে ভালো ছাত্র সংজ্ঞায়িত করা ঠিক নয়। যে কারণে আমার ছেলেদের আমি কখনোই বলিনি যে ক্লাসে ফার্স্ট হতে হবে, আমি বলেছি তোমাকে শিখতে হবে। তা আমার সৌভাগ্য যে আমি ভর্তি হয়েছিলাম ক্লাস 4-এ, ক্লাস 7-এ ম্যালেরিয়ার জন্য পরীক্ষা দিতে পারিনি। ক্লাস 10 পর্যন্ত হয় প্রথম অথবা দ্বিতীয় ক্লাসে হয়েছি। ম্যাট্রিকে আমরা যে বছর ম্যাট্রিক দিলাম সে বছর কিন্তু দাঙ্গা হয়েছিল 1950-এ। সে বছর সেই কারণে উভয় বাংলায় বহু হিন্দু ছাত্র, মুসলমান ছাত্র পরীক্ষা দিয়েছিলেন। সে কারণে সেই বছরে প্রায় 50,000 ছাত্র পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল। সেই ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছিল 30% মতো, 1% কিন্তু শুধু প্রথম বিভাগ পেয়েছিল। আর আজকে যেটা স্টার মার্কস বলা হয়, স্টার মার্কস পেয়েছিল মোটে 20 জন। তা আমি ওই ডিস্টিংশন পেয়েছিলাম। বোর্ডে নির্বাচনী গণিতে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম, ইংরেজিতে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। সুতরাং এগুলো নম্বর দিয়ে বিবেচনা করলে বলা যায় যে রেজাল্ট ভালোই হয়েছিল। যখন আমি উচ্চ মাধ্যমিক, যেটা এখন বলা হয়, আমরা বলতাম আমি আইএ পড়েছিলাম এমন এক কম্বিনেশন যেটা সাধারণত ছাত্ররা নেয় না। অঙ্ক, ভূগোল নিয়ে, ইংরেজি সাহিত্য এবং সিভিক্স ইকোনমিক্স নিয়ে পড়েছিলাম। আমি একাদশ হয়েছিলাম, কিন্তু হলো যে ভূগোলে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম, সিভিক্স ইকোনমিক্সে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম এবং ইংলিশ লিটারেচারে তৃতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। তারপরে তো অর্থনীতি পড়েছি। সাবসিডিয়ারির অঙ্ক পরীক্ষা তত ভালো হয়নি, বিশেষ করে ক্যালকুলাসের আমার ভালো হয়েছিল না, সুতরাং সেটাতে খুব ভালো নম্বর হয়নি। কিন্তু স্ট্যাটিস্টিক্সে খুব ভালো করেছিলাম। অর্থনীতিতে দ্বিতীয় বিভাগে দ্বিতীয় হয়েছিলাম। আমাদের সাথে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন শেখ মকসুদ আলী। আর এমএতেও ওই রকমই রেজাল্ট হয়েছিল, তখন প্রথম শ্রেণী পেয়েছিলেন আনিসুর রহমান এবং শেখ মকসুদ আলী। বিদেশে যখন আমি গিয়েছি, শিকাগো বিশ্ববিদ্যালয়ে তখনকার দিনে এমএ অথবা পিএইচডি করতে হলে 9টা কোর্স করতে হতো। আমি যেহেতু জানতে চাইতাম, আমি অনেকগুলো কোর্স করেছিলাম, 27টা কোর্স করেছিলাম। একটি কোর্স ছাড়া আর সবগুলোতে এ পেয়েছিলাম। 5টা কোর্সে শিক্ষক এত হয়েছিলেন, আমার অধ্যাপক হ্যারি জনসন, যে তিনি আমাকে বলতেন সারা জীবনে তিনি যত ছাত্র পেয়েছেন, একমাত্র অমর্ত্য সেন এবং জগদীশ ভগবতী ছাড়া আমার মতো ছাত্র তিনি পাননি। এটা আমার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। আর আমার থিসিস
সে বছর বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংশন পেয়েছিল। আমার এগুলোর কারণে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পাকিস্তানি স্টুডেন্টস আমাকে শ্রেষ্ঠ ছাত্রের সম্মাননা দিয়েছিল। শিকাগো বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হাউস আমাকে শ্রেষ্ঠ বিদেশি ছাত্র হিসাবে সম্মাননা দিয়েছিল। আপনি কত বছর ছিলেন পড়াশোনার জন্য বিদেশে? আমি আমেরিকায় 5 বছর ছিলাম, আর ফরাসিতে সে 1 বছর ছিলাম। তবে বিদেশে পড়াশুনো, আমাদের দেশে যে এক নাগাড়ে পড়াশোনার কথা বলা হয়, আমি অবশ্য এক নাগাড়েই পড়াশোনা করেছি, কিন্তু এর সাথে শিকাগো বিশ্ববিদ্যালয়ের যেটা আন্ডার গ্র্যাজুয়েট তাদেরকে ইকোনমিক্স পড়িয়েছি কিছুকাল সাউথ এশিয়ান স্টাডিজ ডিপার্টমেন্টে আমি বাংলা পড়িয়েছি, এবং নানাবিধ অন্য কর্মের সাথে যুক্ত ছিলাম। তা আমার সৌভাগ্য যে আমি একদিকে বৃত্তিধারী ছিলাম এবং বেশ ভালো, তখনকার দিনের ভালো বৃত্তি পেতাম, এবং সে সাথে এই কাজকর্মের জন্য যথেষ্ট পয়সা পেতাম। আমার প্রথম একটা বছর একটা টার্মে আমার কিছু আর্থিক অসুবিধা ছিল, অন্য সময় অত্যন্ত সচ্ছল ছাত্র ছিলাম, যে কারণে আমি যখন ফিরে আসি তখন প্রায় $5,000 বই কিনে নিয়ে আসতে পেরেছিলাম, এবং তখনকার এই $5,000 বইয়ের অর্থ প্রায় 1,000-2,000 বই। তো আমাদের দেশে সবার মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে বিদেশে সুযোগ পেলে দেশে আর ফিরতে চান না, তা আপনি ফিরে এলেন কেন? তখনকার দিনে কিন্তু এই প্রবণতা ছিল না। আপনি দেখেন আমাদের সময় যারা বিদেশে গেছে প্রায় সবাই ফিরে এসেছে, যারা ফিরে আসেনি 2-1 যেরকম আমাদের সাথে অধ্যাপক হালিমের ছেলে, সে কেমব্রিজের থেকে পাশ করে ওখানে থেকে গেছে, বা জহুরুল আনোয়ার থেকে গেছে, বা কবির উদ্দিন থেকে গেছে, কিন্তু আমরা যারা গিয়েছিলাম তারা কিন্তু ফিরে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে সিরাজুল ইসলাম চৌধুরী ফিরে এসছে, বিদেশে পড়াশোনা করেছে, আমি বিদেশে পড়াশোনা করে ফিরে এসেছি। কিন্তু আমি যেটা বলবো, আমার থেকে যাওয়ার অনেক সুযোগ ছিল। আমি যখন ওই যে বললাম নানান কাজ করতাম, এখন যেটা গ্যাট হয়ে গেছে, তখন আংটাডের যে বেসিক পেপার্স তৈরি হয়েছিল ইউনাইটেড নেশনসে, সেগুলো অনেকগুলোই আমার করা। সুতরাং যখন এই আংটাড সৃষ্টি হয়, তারা আমাকে তাদের জেনেভা অফিসে রাউল প্রেভিসের সাথে জয়েন করতে বলেছিলেন। সেটা একটা জীবনে বিরাট সুযোগ হতো। তারপর আমার যে অধ্যাপক যারা ছিলেন তারা মনে করতেন যে আমি ভালো শিক্ষক হতে পারি, সেই কারণে আমি তাকে সারা জীবন মেন্টর হিসাবে মনে করি। অধ্যাপক হ্যারি জনসন আমাকে না জানিয়েই আমার জন্য 2টো চাকরি ঠিক করেছিলেন, একটা কানাডাতেই আর একটা ইউকে এক্সেটার ইউনিভার্সিটি হচ্ছে। তার ভাইস চ্যান্সেলর যে আমাকে ইন্টারভিউ করেছিলেন এটা আমি বুঝতেও পারিনি। চা খেতে খেতে তিনি আমার সাথে কথা বলে ফিরে যেয়ে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছিলেন। ক্যালগারি ইউনিভার্সিটির যিনি ডিপার্টমেন্টাল হেড, তার সাথে ওইভাবে আমার ইন্টারভিউ হয়েছিল। আমাদের দেশে যে ইন্টারভিউ হয়, এটা ইন্টারভিউ হওয়ার প্রসেস নয়। এবং চাকরি আমি পেয়েছিলাম। যখন এই আংটাডের চাকরিটা পেলাম, তখন আমি আমার বাবাকে লিখলাম যে কি করব। এটা একটা বিরাট সুযোগ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, ভাই বোনদের বিদেশে পড়ানোর। আমি তখন জানতাম না যে আমার বাবা অসুস্থ ছিলেন। আমার বাবা 1960 সালে রিটায়ার করেন। 65 সালে তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, যেটা আমাকে জানানো হয়নি। আমার বাবা আমাকে একটা উত্তর দিয়েছিলেন, মানি ইজ নট এভরিথিং, ফ্যামিলি নিডস ইউ। সুতরাং আমি অনেক আগ্রহ অন্যদের পক্ষে ছিল ও দেশে থাকার, তবু আমি ফিরে এসেছিলাম আমার বাবার আদেশে এবং পরিবারের প্রয়োজনে। এবং আমি মনে করি না এটাতে আমার রিগ্রেট করার কিছু আছে। আমি হয়তো ইউনাইটেড নেশনসের বড় কর্তা হইনি, জীবনে কিন্তু আমি কম পাইনি। তো আপনার তো অনেক প্রকাশনা আছে, অনেক লেখালেখি আপনি করেন, কি কি এই পর্যন্ত বই টই বের হয়েছে আপনার? আমি বলবো যে আমার যা প্রকাশনা হয়েছে, আমি তো প্রায় শখানিক ধরেন কনফারেন্স পেপার দিয়েছি, প্রায় 500 এমনি আর্টিকেলস বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। মনোগ্রাফ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় 30-40টি বেরিয়েছে। কিন্তু আমার শ্রেষ্ঠ প্রকাশনা হিসাবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো যে পাবলিক এন্টারপ্রাইজ ইন অ্যান ইন্টারমিডিয়েট রেজিম, যেটা আমি অধ্যাপক রহমান সোবহানের সাথে যুক্তভাবে লিখেছি, সেটাই আমার শ্রেষ্ঠ প্রকাশনা। এছাড়া এর সিকুয়েল হিসাবে আমার স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট হিসাবে একটি বই আছে। ইউগোস্লাভিয়া থেকে পাবলিক এন্টারপ্রাইজ ইন ডেভেলপিং কান্ট্রিজ বলে একটি বই বেরিয়েছিল।
পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের উপরে একটা বই ওখান থেকে বেরিয়েছিল। ওয়ার্কার্স পার্টিসিপেশন বলেও তারা একটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পাবলিক এন্টারপ্রাইজ, ওরা এটা বের করেছিলেন। আইএলও থেকে ট্রেড ইউনিয়নের উপরে একটা বই বেরিয়েছিল। মিনেসোটা থেকে ম্যানেজমেন্ট কেসেস বেরিয়েছিল। আপনার ইউনেস্কো থেকে ইকুইটি, এফিসিয়েন্সি ইন এক্সেলেন্স ইন হায়ার এডুকেশনের উপরে বই বেরিয়েছে। কস্ট শেয়ারিং ইন এডুকেশনের উপরে বই বেরিয়েছে। নগোয়া ইউএনসিআরডি থেকে লোকাল লেভেল প্ল্যানিং এর উপরে আমার একটা বই বেরিয়েছে। এরকম অনেক প্রকাশনা আছে যার সাথে আমি যুক্ত। আবার আমার অনেক লেখা সংকলিত হয়েছে অনেক বইয়ে, যার অনেক খবর আমি জানি না, লোকে আমাকে জানায়। তবে ওই যে বললাম যে পাবলিক এন্টারপ্রাইজ ইন ইন্টারমিডিয়েট রেজিম, এই বইটা পলিটিক্যাল ইকোনমিতে পড়ানো হয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ানো হয়, ইকোনমিক্সে পড়ানো হয়, ম্যানেজমেন্টে পড়ানো হয়। পৃথিবীর প্রায় 17টা বিশ্ববিদ্যালয়ে এটা একটা অবশ্য পাঠ্যপুস্তক। 1959 সালে ফ্রান্সে চলে যান ফ্রান্স সরকারি বৃত্তি নিয়ে। ইউনিভার্সিটি অব প্যারিসে ইন দ্য ফ্যাকাল্টি অব ল অ্যান্ড ইকোনমিক্স এবং সেই সাথে ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড ইকোনমিক্স সায়েন্সের গবেষণা করেন। 1960 সালে শিকাগোতে যান। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ এবং পিএইচডি করেন। 1964 সালে এমএ এবং 1965 সালে পিএইচডি করেন। এরপর দেশে ফিরে আসেন। 1956 সালের শুরুতে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে অধ্যাপনা করেন তৎকালীন অধ্যক্ষের অনুরোধে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর বিদেশে যান। বিদেশ থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিডার হিসেবে যোগ দেন। 1967 সালে এক অপ্রীতিকর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দেন। 1967 সালের এপ্রিল মাসে করাচিতে ইউনাইটেড ব্যাংকে রিসার্চ ডিপার্টমেন্টে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। পরের বছর ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে সিনিয়র এক্সিকিউটিভ প্ল্যানিং হিসেবে যোগ দেন। 1972 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্পোরেশনে ছিলেন। ওই বছরই বাংলাদেশ সরকারের প্রথম পরিকল্পনা কমিশনে যোগ দেন। 1974 সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অধ্যাপক হিসেবে যোগ দেন। বর্তমানে এই ইনস্টিটিউটেই এই পদে কর্মরত রয়েছেন। মাঝে বিভিন্ন জায়গায় ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বস্টন ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশন সেন্টার ফর রিজিওনাল ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটি অব মিনেসোটা, ওহাইও স্টেট ইউনিভার্সিটি প্রভৃতি। বর্তমানে অধ্যাপনামূলক কাজের পাশাপাশি গবেষণা করছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে তাঁর প্রথম উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চা কমিশন, কর কমিশন, বিদ্যুৎ হার কমিশন, পাট কমিশন এবং চিনি কমিশনের সদস্য ছিলেন। বাংলাদেশ ভারত যৌথ অর্থনীতি কমিশনে যুগ্ম সভাপতির দায়িত্ব পালন করেন। জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। আপনি এ পর্যন্ত কি কি পুরস্কার পেয়েছেন? পুরস্কারে যদি পদকের কথা বলেন, সেরকম পুরস্কার আমি পাইনি, অথবা এ সম্পর্কে আমার আগ্রহ কম। তবে আমি স্বীকৃতি পেয়েছি, আমি সেটাকেই পুরস্কার বলে মনে করি। বাংলাদেশ অর্থনীতি সমিতি আমাকে জীবনব্যাপী শিক্ষকতা, গবেষণা এবং প্রতিষ্ঠান নির্মাণের ব্যাপারে আমাকে সম্মাননা দেখিয়েছে। বাংলাদেশ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট শিক্ষায় আমার অবদানের জন্য সম্মাননা জানিয়েছে। একটা কনসাল্টিং ফার্ম তাদের আন্তর্জাতিক কনফারেন্সের সময় আমাকে এদেশে এই পরামর্শক এই প্রতিষ্ঠানে এর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আমার অবদানের জন্য স্বীকৃতি জানিয়েছে। আমি এশিয়া ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন এদের কাছ থেকে গবেষণার জন্য যথেষ্ট আর্থিক অনুদান এবং স্বীকৃতি পেয়েছি। সুতরাং আমি বলবো যে পুরস্কার নয়, আমার স্বীকৃতি হলো তবে আমার সবচেয়ে বড় স্বীকৃতি আমার ছাত্রটা। পৃথিবীব্যাপী আমার ছাত্র ছড়িয়ে আছে। সেদিনও আমি অস্ট্রেলিয়া থেকে ফোন পেয়েছি আমার এক ছাত্রের, যে আইবিএতে 17 ব্যাচের ছিল, সেখানে সে পিএইচডি করছে, সে আমাকে তার সুপারভাইজার হিসেবে চায়। জাপানিজ একটি আমার ছাত্রী ছিল, সে ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজে পিএইচডি করছে, সে আমাকে এখানকার বাংলাদেশের উপর করছে বলে বাংলাদেশে তার সুপারভাইজার হিসেবে গ্রহণ করেছে। জাপানে বাংলাদেশি ছাত্র একটা 21st ব্যাচ আইবিএ, সে ওখানে পিএইচডি করছে, সে আমাকে তার সুপারভাইজার হিসেবে নিয়েছে। সুতরাং এই ছাত্রদের যে স্বীকৃতি, এটা আমার কাছে সবচেয়ে বড় স্বীকৃতি।
আপনার জীবনে তো আপনি অনেক কাজ করেছেন, কিন্তু কোন কাজটাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? চ্যালেঞ্জিং কাজ সেটাই যেখানে আমি শিখতে পারি। সুতরাং আমি যে কাজ জানি সেটা যখন করি এটাকে চ্যালেঞ্জিং মনে হয় না। আমার জীবনে আমার এই ইন্টেলেকচুয়ালি অ্যালাইভ থাকার জন্য আমার গবেষণার ক্ষেত্র, শিক্ষকতার ক্ষেত্র আমি বারে বারে পরিবর্তন করেছি এবং সেজন্য আমাকে নানান গবেষণা করতে হয়েছে। আমি প্রথমে যখন শিকাগো থেকে ফিরি তখন আমি মূলত পাবলিক ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এই জাতীয় ক্ষেত্রে ইকোনোমেট্রিক কাজ করতাম। এটাতে আমার এক হিসাবে আত্মতুষ্টি ছিল যে বিদেশে ছাপা হচ্ছে, কিন্তু আমার ভেতরে একটা বলা যেতে পারে আমার মনে হতো যে আমি আমার যে মেধা আছে এটাকে কাজে লাগাতে পারছি না। সুতরাং আমি বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করেছি। যখন আমি ইউনাইটেড ব্যাংকে গেলাম তখন আমি জানতে চেষ্টা করেছি যে আমরা কোনোদিন স্বয়ংসম্ভর হতে পারবো কিনা। তখন কিন্তু এই সেলফ সাফিসিয়েন্সি নিয়ে কেউ কথা বলে না, কিন্তু আমি সে কাজটি শুরু করেছিলাম এবং একটা ক্ষেত্রে খাদ্যের ব্যাপারে একটা মডেল তৈরি করে এটা একটা অ্যানালিসিস করেছিলাম। সেটা আমার কাছে মনে হয়েছিল তৎকালে একটা কাজ শুরু করেছি যেটা করা দরকার। দ্বিতীয় আমি যখন ইপিআইডিসিতে আসলাম তখন এদেশে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং বলেই কিছু ছিল না। সুতরাং ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে একটা ইনস্টিটিউশনাল তৈরি করা, মানব সম্পদ তৈরি করা, এ সম্পর্কে গবেষণা করা, এ সম্পর্কে তথ্য আহরণ করা, এটাও চ্যালেঞ্জিং মনে হয়েছে। প্ল্যানিং কমিশনে যখন গেছি তখন বাংলাদেশের শিল্পক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ভাবতে হয়েছে, সেটাও চ্যালেঞ্জিং ছিল। কারণ যদিও আমার ইপিআইডিসির অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে দেখব, সেটা কিভাবে রূপায়িত হবে, সেই স্বপ্ন দেখাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তারপরে যখন আমি আইবিতে ফিরে এসেছি তখন এই প্রতিষ্ঠানকে গড়ে তোলা এবং এটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া, এটাও একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমার গর্ব যে আমি সে সময় এটাকে এশিয়ার তৃতীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করেছিলাম, যেটা আজকে এটা নেই, সেটা আমার বড় দুঃখ। অনেকে বলতে শোনা যায় যে আগেকার দিনে যেমন খুব পড়ুয়া, খুব ভালো ছেলে ছিল, আজকাল আর সেরকম নেই। আপনি একজন শিক্ষক হিসেবে কি এটা মানেন? আপনার মতামত কি? আমি কিন্তু বলি যে ভালো ছাত্র কেবল পড়ে না, ভালো ছাত্র জানতে চেষ্টা করে, শিখতে চেষ্টা করে, তার চোখ কান নাক খোলা থাকবে। সে যদি কেবল বইয়ের উপরে তার মাথাটা একেবারে নামিয়ে দিয়ে সারাদিন পড়ে, সে পরীক্ষায় ভালো করতে পারে, কিন্তু সে ভালো ছাত্র নয়। ভালো ছাত্রকে কেন, এই প্রশ্ন বারে বারে করতে হবে এবং সে প্রশ্ন সে নিজেকে করবে, যে বই পড়তে গিয়ে করবে, সে শিক্ষককে করবে। এটা যে করে সেই ভালো ছাত্র। কারণ পরবর্তীকালে দেখা যায় জীবনে সেই নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। যে কেবল মুখস্থ করলো, মুখস্থ জিনিস খাতায় লিখে দিয়ে আসলো, ভালো নম্বর পেল, সে ভালো ছাত্র হয় না। সে কিছুকাল ভালো ছাত্র হিসেবে পরিচিতি পেতে পারে, কিন্তু জীবনে সে হারিয়ে যায়। অনেকে বলে থাকেন যে অর্থনীতিবিদরা একটু মেজাজি হন, আসলে কি কথাটা সত্যি? এটা অর্থনীতিবিদদের কোনো বিশেষ গুণ নয়, এটা যে কোনো পেশার যে কোনো মানুষের জন্য এটা খাটতে পারে। আমার মেজাজ বিগড়ে যায় যখন আমি দেখি যে কোনো তথ্যকে বিকৃত করা হচ্ছে, অথবা বিশ্লেষণ যেভাবে করা উচিত তখন সেই বিশ্লেষণ না করে অন্য ধারায় বিশ্লেষণ করা হচ্ছে, তখন অবশ্যই আমার মেজাজ বিগড়ে যায়। তো অর্থনীতিবিদদের অনেকের কিছু তাত্ত্বিক গোঁড়ামি আছে, তারা সেই গোঁড়ামিতে থাকলে অবশ্যই বিগড়ে যেতে পারেন। আমার শিক্ষকদের ভেতরে আমি মিল্টন ফ্রিডম্যানকে বিগড়ে যেতে দেখেছি, অনেক মেজাজ করতে দেখেছি। আবার আমার শিক্ষকদের ভেতরে মেটলার, টেড শুলস, এদেরকে দেখেছি এত সহনশীলতার ভেতরে তারা পড়াতেন, ছাত্রদের অজ্ঞতাকে বুঝিয়ে দিতেন যে কেন তাদের এই ধ্যান ধারণা ঠিক নয়। সেরকম শিক্ষকও তো আমি পেয়েছি। এবং অর্থনীতিবিদ হলেই মেজাজি হবে এমন কোনো কারণ নেই। ছোটবেলায় আপনি কেমন ছিলেন? ছোটবেলার কথা তো আর নিজের মনে থাকে না, অন্যের কথায় শুনতে হয়। তা আমাকে যারা ছোটবেলায় দেখেছেন তারা বলতেন আমি খুব শান্ত ছিলাম, আমি কাউকে, আমার মাকে জ্বালাইনি, কাউকে জ্বালাইনি, আমি একা একা থাকতে ভালোবাসতাম। তবে আমরা পরপর 3 ভাই, তো আমরা 3 ভাই কিন্তু ভীষণ বন্ধু ছিলাম, যেমন একে অন্যকে ছেড়ে থাকতাম না। আমি খুব খেলাধুলায় মেতে থাকতাম না, আমি বরং বই পড়া, হাঁটতে হাঁটতে চিন্তা করা বা হাঁটতে হাঁটতে ছড়া কাটা, এগুলোই আমার বরং ছিল। আপনাদের কয় ছেলে মেয়ে? আমাদের 2 ছেলে 1 মেয়ে।
বড় ছেলে তো এখন ব্যাংকে কাজ করে, আমেরিকায় এসে ইঞ্জিনিয়ারিং পড়েছে, এখানে এসে MBA করেছে, তারপরে এখন আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কাজ করে। আমার মেয়েও এখান থেকে পড়ে টড়ে, সে তো ম্যাট্রিকে খুব ভালো করেছিল, ইন্টারমিডিয়েটে ভালো করেছিল, ম্যাট্রিক দিয়েছিল অগ্রণী থেকে, ইন্টারমিডিয়েট দিয়েছিল হরিক্রস থেকে, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট পড়তে সেন্ট মেরিজ কলেজে চলে যায়, সেখানেও খুব ভালো করেছিল, সে ডিনস লিস্টে সবকটা সেমেস্টারেই ছিল। তারপরে ফিরে এসে এখানে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ে ফার্স্ট ক্লাস পেয়েছিল। সম্প্রতি সে সাসেক্স থেকে মাস্টার্স করে এসছে ডিস্টিংশন নিয়ে, 86% মার্ক নিয়ে, যেটা ওদের ইতিহাসে প্রায় রেকর্ডের মতো। আপনার স্ত্রী কি কোথাও কাজ করছেন? আমার স্ত্রী ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলেন, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলেন, ইংরেজিতে সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিলেন তার ব্যাচে, ইডেন কলেজে অধ্যাপনা শুরু করেছিলেন, পরে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ছিলেন, তারপরে তো শিকাগো বিশ্ববিদ্যালয়ে গেলেন। ফিরে আসার পরে, আমাদের বিয়ে হওয়ার পরে আমি তাকে মোটামুটি চাকরি থেকে বিরত রাখি আমার সন্তানদের এবং আমার পরিবারের জন্য। তবে সন্তানরা একটু বড় হয়ে গেলে এই 75-76 সাল থেকে সে ফ্রিল্যান্স গবেষণা করে। উইমেন স্টাডিজে তার যথেষ্ট অবদান আছে, আমেরিকা থেকে তার 2টো বই বেরিয়েছে, বিভিন্ন সে গবেষণা কাজে সে নিরত থাকে, এডুকেশন, হেলথ এবং উইমেন এবং পার্টিসিপেশন অফ উইমেন ইন পলিটিক্যাল, এগুলো তার গবেষণার ক্ষেত্র। আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের চিঠির প্রত্যাশায় রইলাম। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক, কথায় কথায়, চ্যানেল আই, GPO বক্স নাম্বার 2433, ঢাকা 1000। খোদা হাফিজ।